আসসালামু আলাইকুম, হ্যালো বন্ধুরা, স্বাগত জানাচ্ছি আজকের এক্সক্লুসিভ আলোচনায়। আজকে আপনাদের সাথে একটি গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে কথা বলবো। বিষয়টি অনেকে হয়তোবা জানেন, এরপরেও আজকে বিষয়গুলো সুন্দরভাবে তথ্যভিত্তিক আকারে আপনাদের সামনে তুলে ধরা হবে, যাতে বিষয়গুলিতে আপনারা কেয়ারফুল থাকেন। কোন বিষয় সেটি আপনারা অলরেডি বুঝতে পেরেছেন, যে কানাডাতে আপনি কিভাবে সিটিজেন হবেন। আপনারা অনেকে মনে করেন কানাডাতে হয়তোবা কোনো সিটিজেনশিপের জন্য প্রোগ্রাম রয়েছে। আপনাদের জন্য বলে রাখি, সেটা হলো কানাডার সিটিজেনশিপের জন্য কোনো ইমিগ্রেশন প্রোগ্রাম নেই। কানাডার সিটিজেনশিপ হওয়ার একটি ওয়ে হলো পার্মানেন্ট রেসিডেন্ট হোল্ডার, অর্থাৎ আপনি কানাডাতে ইমিগ্রান্ট ভিসা নিয়ে যদি আসেন সেটাকে বলা হয় পার্মানেন্ট রেসিডেন্ট ভিসা, সিটিজেনশিপ না। পৃথিবীর কিছু কিছু কান্ট্রি রয়েছে যেগুলোতে সরাসরি সিটিজেন হওয়া যায়, আবার অনেকগুলো কান্ট্রি রয়েছে যারা প্রথমে পার্মানেন্ট রেসিডেন্ট ভিসা ইস্যু করে, এরপরে কন্ডিশন ফিল আপ হলে তাদেরকে পরবর্তী সময় সিটিজেন ডিক্লেয়ার করা হয়। সিটিজেন এবং পার্মানেন্ট রেসিডেন্টের মধ্যে সুবিধাগত পার্থক্য খুব বেশি নেই। পার্থক্য এতটুকুই যে যারা পার্মানেন্ট রেসিডেন্ট হোল্ডার তারা কানাডার কোনো ভোট দিতে পারেন না, বিশেষ করে গভর্নমেন্টের কোনো লেভেলের কোনো ভোটে তারা অংশগ্রহণ করতে পারে না। 2 নম্বর বিষয় হলো তারা কানাডার গুরুত্বপূর্ণ সিকিউরিটির সাথে রিলেটেড বিভিন্ন জব যেগুলো রয়েছে সেগুলোতে পার্মানেন্ট রেসিডেন্ট হোল্ডাররা সুযোগ পান না, কিন্তু সিটিজেনরা সেই সুযোগটা পান। তো এখানে বিষয়ের এতটুকুর মধ্যে সীমাবদ্ধ না। পার্মানেন্ট রেসিডেন্ট হোল্ডার হওয়ার পরে যে কোনো মুহূর্তে আপনার পার্মানেন্ট রেসিডেন্ট স্ট্যাটাসটা ব্যান্ড হয়ে যেতে পারে, বা আপনি যদি সার্টেন কন্ডিশন ফিল আপ করতে না পারেন তাহলে আপনি কিন্তু পিআর হোল্ডার অবস্থাটা আপনার ব্যান্ড হয়ে যাবে। কিন্তু আপনি একবার যখন সিটিজেন হয়ে যাবেন তখন কিন্তু সব কিছু আপনার জন্য সহজ হয়ে যাবে। সরকারি চাকরি পাওয়াটা যেমন কঠিন, অর্থাৎ অনেক প্রসেস মেনটেন করতে হয়, যাওয়াটাও অনেক কঠিন, সিটিজেনশিপের বিষয়টাও ঠিক এরকম। যদিও পিআর হওয়াটাও খুব বেশি সহজ কিছু না, কিন্তু পিআর হোল্ডার হতে গিয়ে যদি আপনার বিভিন্ন বিষয় যাচাই বাছাই করা হয়, আপনি রিনিউ করতে গেলেও অনেক বিষয় যাচাই বাছাই করা হয়, সেক্ষেত্রে কারো যদি কোনো তথ্যগত ত্রুটি ধরা পড়ে তাহলে কিন্তু তার পিআর হোল্ডার পিআর স্ট্যাটাসটা চলে যেতে পারে এবং তাকে কানাডা থেকে লিভ নিতে হতে পারে। এই বিষয়গুলি আপনাদের সামনে সুন্দর করে তুলে ধরার প্রচেষ্টা। চলুন আরও বিস্তারিত আমরা জেনে নেই বিভিন্ন স্লাইড থেকে। You must be a permanent resident before you can apply for Canadian citizenship. If you are a permanent resident, this means that you are not under review for immigration or fraud reasons. You are not subject to removal order, and you do not have unfulfilled conditions related to your permanent resident status. তো আপনি যখন কানাডার পিআর হোল্ডার, এখানে যে বিষয়টা আপনাদেরকে ক্লিয়ার করা হচ্ছে সেটা হচ্ছে যে আমি যেটা একটু আগে বললাম যে প্রথমেই আপনাকে সিটিজেন হওয়ার জন্য সবার আগে কন্ডিশন হলো আপনাকে পার্মানেন্ট রেসিডেন্ট হোল্ডার হতে হবে, এবং আপনাকে কয়েকটা বিষয় আপনার ক্লিয়ার থাকতে হবে। সেটা হচ্ছে যে আপনি আপনার কোনো ধরনের আপনার সকল তথ্যগুলো কিন্তু ভালো করে যাচাই বাছাই করে দেখবে কানাডা গভর্নমেন্ট, পুনরায় চেক করে দেখবে। সেখানে তারা দেখবে যে আপনি কোনো ফ্রড তথ্য দিয়েছেন কিনা আপনার ইমিগ্রেশন প্রোগ্রামে আসার সময়, পিআর হোল্ডার হিসেবে আসার সময়, এবং আপনার নামে কোনো রিমুভাল অর্ডার আছে কিনা, আপনি কোনো কন্ডিশনস ফুলফিল না করে আবেদন করেছেন কিনা। এখানে কিছু কন্ডিশন থাকে, সেগুলো আপনাকে ফুলফিল করতে হবে। In order to apply for Canadian citizenship, you must meet several criteria. Meet Canada's physical presence requirements, file your taxes, pass a Canadian citizenship test, prove your language skills. তার মানে আপনাকে সিটিজেন হতে হলে এই যে সার্টেন কয়েকটি কন্ডিশন, এইগুলো কিন্তু অবশ্যই ফুলফিল করতে হবে। সবার আগে দরকার কানাডিয়ান ফিজিক্যাল প্রেজেন্স, অর্থাৎ এটি সার্টেন টাইম পর্যন্ত আপনাকে কানাডাতে অবস্থান করতে হবে। আপনার ট্যাক্স ফাইল থাকতে হবে। আপনি যে সেখানে সিটিজেন হতে চান, আপনি আগে থেকে ট্যাক্স দিয়ে অভ্যস্ত, সো আপনি সিটিজেন হলেও ট্যাক্স দেবেন, বিষয়টা এরকম। 3 নম্বর যে বিষয়টি সেটি হচ্ছে যে আপনাকে কানাডিয়ান সিটিজেনশিপ টেস্টে অংশগ্রহণ করতে হবে। এই টেস্টে অংশগ্রহণ করার জন্য মিনিমাম এজ লেভেল হলো 18 বছর থেকে 54 বছর। এই বয়সের মধ্যে আপনাকে বয়সের সীমার মধ্যে আপনাকে থাকতে হবে। তারপরে হচ্ছে আপনাকে সেখানে কিন্তু আপনাকে ল্যাঙ্গুয়েজ টেস্ট দিতে হবে। তার মানে কানাডাতে যারা ল্যাঙ্গুয়েজ টেস্ট দিয়ে আসতে ভয় পান, তারা যদি সিটিজেন হতে চান, তাদের জীবনে কোনো না কোনো পর্যায়ে কিন্তু এই ল্যাঙ্গুয়েজ টেস্টটা তাকে দিতেই হবে, আইএলটিএস দিতেই হবে। এখান থেকে কিন্তু কোনো মুক্তি নেই, মাপ নেই। আপনি যদি এখানে বিজনেস ইমিগ্রেন্ট হিসেবে আসেন, আইএলটিএস ছাড়া যেটা পসিবল হয় পিআর হোল্ডার হওয়ার, তাদেরকেও কিন্তু এখানে সেই ল্যাঙ্গুয়েজ টেস্টে অংশগ্রহণ করতে হবে। সেখানে খুব বেশি কঠিন কিছু হবে তা না। 1 নম্বরে আসি ফিজিক্যাল প্রেজেন্স রিকোয়ারমেন্টস।
কানাডাতে সিটিজেন হতে হলে কানাডা's physical presence requirements require that you have lived in Canada for at least 3 years out of the 5 years before applying for Canadian citizenship. In other words, you must have lived in Canada for a total 1095 days. If you have lived in Canada as a temporary resident or a protected person before becoming a permanent resident, you may use some of the time toward the physical presence requirement. Canada allows you to use each day you spent in Canada as a temporary resident or protected person in the last 5 years to count as a half day within maximum of 365 days. এখানে একটা বিষয় কি সুন্দরভাবে আপনাদেরকে বোঝানোর জন্য বলি, যেটা আপনাদের খুব কাজে লাগবে যারা অলরেডি কানাডাতে স্টুডেন্ট হিসেবে কিংবা পিআর হোল্ডার হিসেবে আছেন। তারা যখন সিটিজেন হবেন তারা খুব দ্রুত কিন্তু সিটিজেন হতে পারেন। কী কারণে সে বিষয়টা এখানে চলে আসবে। এখানে আপনারা ক্লিয়ারলি বুঝতে পারতেছেন যে কানাডাতে সিটিজেন হতে হলে পিআর হোল্ডার হিসেবে আপনাকে ইমিগ্র্যান্ট পিআর হোল্ডার হিসেবে কানাডাতে অবস্থান করে 5 বছরের মধ্যে 3 বছর সমান দিন আপনাকে থাকতে হবে। 3 বছর যদি আপনি 365 গুণন 3 দিয়ে গুণ করেন সেটা হয় 1095 দিন। এখন 5 বছরের মধ্যে আপনি এক নাগারে 1095 দিন থাকতে পারেন, অথবা আপনি 5 বছরের মধ্যে র্যান্ডমলি আসা যাওয়া করলেন, কিন্তু আপনার কানাডাতে অবস্থান কালটা হবে 1095 দিন যদি হয়, তাহলে আপনি পিআরের জন্য আবেদন করতে পারবেন। সেক্ষেত্রে কেউ যদি কানাডাতে পিআর হোল্ডার হওয়ার আগে, অনেকেই দেখা গেল যে স্টুডেন্ট হিসেবে বা ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে অবস্থান করতেছেন, তো এই আবেদনের পরে যারা এই অবস্থায় অবস্থান করবে তাদের 100 দিন ইকুইভ্যালেন্ট 50 দিন কাউন্ট হবে। অর্থাৎ আপনি টেম্পোরারি রেসিডেন্ট হিসেবে কানাডাতে যে দিনগুলোতে থাকবেন সেগুলোকে হাফ ডে হিসেবে এখানে কাউন্ট করা হবে। সুতরাং যে ভাই বোনরা পড়াশোনা করার জন্য কানাডাতে আসতেছেন, দেখা গেল যে তিনি 2 বছরের একটি কোর্স করলেন, আরও 2 বছরের কোর্স করার কারণে তিনি তাহলে যে সময়টি থাকলেন সেটার অর্ধেক কিন্তু কাউন্ট হবে পিআর আপনার সিটিজেনশিপ আবেদনের ক্ষেত্রে। এরপরে তিনি দেখা গেল যে আপনার কোনো টেম্পোরারি ওয়ার্ক পারমিট নিয়ে থাকলেন, পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিট, সেটারও 50% কাউন্ট হবে। এরপর পিআর হোল্ডার হওয়ার পরে দেখা গেলো যে তার হয়তো আবার 100 দিন লাগতেছে বা 200 দিন লাগতেছে, তখন সবগুলো দিন কাউন্ট করে ইজিলি কিন্তু তিনি এই যে 195 দিনের ব্যারিয়ারটা উতরাই যেতে পারবেন। 2 নম্বর যে বিষয়টি সেটি হচ্ছে যে আপনার জন্য যেটা খুবই গুরুত্বপূর্ণ সেটা হলো আপনার একটা ট্যাক্স ফাইল করতে হবে। ইউ মে নিড টু ফাইল ট্যাক্স ইন কানাডা ফর অ্যাট লিস্ট 3 years during the 5 years before the date you apply for citizenship. You may be required to file an income tax return if you lived in Canada for only part of the year. If you have to pay tax for the year, want to claim a refund, want to get benefit and credit payments. তো কানাডাতে যারা বিভিন্ন প্রোগ্রামে ঢোকেন, স্টুডেন্ট হিসেবে হোক কিংবা টেম্পোরারি রেসিডেন্ট হিসেবে হোক, তাদের আলটিমেট গোল যদি সিটিজেন হওয়ার লক্ষ্য থাকে, তাহলে তাদেরকে ট্যাক্স ফাইল সাথে সাথে করা উচিত। এটি পরবর্তীতে অন্যান্য বেনিফিটগুলোও যেমন দিবে, পাশাপাশি হচ্ছে পরবর্তীতে সিটিজেন হওয়ার জন্য তাদেরকে অনেক অগ্রগামী করে তুলবে। পাস এ ক্যানাডিয়ান সিটিজেনশিপ টেস্ট, যেটা আগে বলেছিলাম, আপনাকে একটি সিটিজেনশিপ টেস্ট দিতে হবে। এই সিটিজেনশিপ টেস্টে অংশগ্রহণ করতে হলে এখানে বয়সের একটি লিমিট রয়েছে, সেখানে 18 থেকে 54 বছর বয়সের মধ্যে আপনার বয়সটি থাকতে হবে। দি টেস্ট ইজ 330 minutes long and consists of 20 questions about the rights and responsibilities of Canadian and question about Canada's history, geography, laws, government and more. You may write this test in English or French. তার মানে আপনাকে ইংলিশে অথবা ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজে টেস্টটা দিতে হবে আধা ঘন্টার জন্য। 20টি কোশ্চেনের টেস্ট, এটা খুব কঠিন বিষয় তা না, কানাডা সম্পর্কে জেনারেল নলেজের একটি টেস্ট এখানে হবে। আপনার বয়স যদি 18 থেকে 54 মধ্যে থাকে তাহলে কেবল আপনি এই টেস্টে অংশগ্রহণ করতে পারবেন, অর্থাৎ এই বয়সের মধ্যে থাকলেই সিটিজেনশিপের জন্য আবেদন করা যায়, এর বাইরে কিন্তু কানাডা সেই সুযোগ দিচ্ছে না। If you are between 18 and 54 years old, you will need to be prove that you can speak English and French. এখানে আরেকটি স্লাইডে আমরা চলে এসেছি। এখানে বোঝানো হচ্ছে আপনার বয়সের পাশাপাশি ট্যাক্স ফাইল করার পাশাপাশি আপনার কিন্তু ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রেও আপনার পারদর্শিতা থাকতে হবে, যেটা শুরুতেই কিন্তু বলেছিলাম। তো এখানে যেটা প্রয়োজন, ল্যাঙ্গুয়েজ টেস্টে 1 দিয়ে CLB4 দরকার, যেটা একদম ইজি একটা বিষয়। আপনি মোটামুটিভাবে যদি কানাডাতে 5 বছর, 2 বছর, 3 বছর থাকেন, তাহলে আপনার যে অভ্যস্ততাটা তৈরি হবে সামাজিকভাবে, সেটি দিয়ে আপনি ইজিলি উতরায় যেতে পারবেন এবং আপনি ল্যাঙ্গুয়েজ টেস্টে 4 পাবেন, CLB4 পাবেন। IRCC will measure your skill in English and French by reviewing the proof you submitted in your application, noting
how well you communicate with citizenship official during the application process. If necessary, assess your language level during hearing with a citizenship official. IRCC will accept certificate, diplomas, test as a proof of language skills. তো আপনার এই যে ল্যাঙ্গুয়েজের মিনিমাম দক্ষতা আছে সেটা আপনি কিভাবে বুঝবেন? আপনাকে কিন্তু সিটিজেন হওয়ার জন্য ইংলিশে ইন্টারভিউ দিতে হবে, তাদের সাথে কথা বলতে হবে, তাদের কথা শুনতে হবে, বুঝতে হবে। এগুলো যদি আপনি পারেন তাহলে কিন্তু আপনি এই টেস্টের ক্ষেত্রে বোঝা যাবে যে হ্যাঁ আপনার মিনিমাম রিকোয়ারমেন্টটা আপনি ফুলফিল করতেছেন। পাশাপাশি তারা কিন্তু আপনার এই আপনার সার্টিফিকেট, ডিপ্লোমা বা টেস্ট এগুলো কিন্তু তারা ল্যাঙ্গুয়েজ টেস্টের জন্য প্রুফ হিসেবে গ্রহণ করবে। আমরা সর্বশেষ স্লাইডে চলে এসেছি। এখানে সর্বশেষ স্লাইডে আমরা কথা বলবো যারা যারা কানাডাতে সিটিজেন হতে পারবে না, এই ধরনের কিছু কন্ডিশন। ইউ মে বি ইনএলিজিবল ফর কানাডিয়ান সিটিজেনশিপ ইফ ইউ ডু নট মিট দি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। There are also legal and criminality issues that can make you ineligible for Canadian citizenship. These include you have had your citizenship taken away within the past 5 years. If you do, এখানে যে বিষয়গুলো আমরা এখন ক্লিয়ার হব সেটা আবার রিপিট করছি। ইউ মে বি ineligible for Canadian citizenship if you do not meet the eligibility criteria. There are লিগাল অ্যান্ড ক্রিমিনালিটি ইস্যুস। এখানে লিগাল এবং ক্রিমিনালিটি ইস্যুটা এখানে মেইনলি ফোকাস। এই ধরনের কোনো বিষয় যদি আপনার সাথে সংশ্লিষ্ট থাকে তাহলে কিন্তু আপনি সিটিজেনশিপের ওথ নিতে পারবেন না। হ্যাঁ, ইউ মে হ্যাড ইউর সিটিজেন টেকেন উইদিন ফার্স্ট 5 years, ইউ হ্যাভ been convicted of criminal offense in the past 3 years, you are in prison on parole or probation, you are under removal order from Canada, you are under investigation for or have been convicted a war crime or a crime against humanity. তো আপনাদের যদি কোনো ক্রিমিনাল রেকর্ড থাকে, ওয়ার ক্রাইমের বিষয় থাকে, কনভিক্টেড হন। 2 নম্বর বিষয় হলো আপনার যদি কোনো রিমুভাল অর্ডার থাকে, যে কোনো কারণে আপনাকে কানাডা যদি রিমুভ বা বের হয়ে যাওয়ার আদেশ দেয়। 3 নম্বর হলো আপনার যদি কোনো কারণে জেল হয় এবং আপনি কোনো প্যারোলে থাকেন। 4 নম্বর বিষয় হলো যে আপনার যদি গত লাস্ট 3 ইয়ার্সের মধ্যে কোনো আপনার ক্রিমিনাল অফেন্সের আপনার বিরুদ্ধে কেস থাকে এবং গত 5 বছরের মধ্যে আপনার যদি সিটিজেনশিপের কোনো পরীক্ষা যদি আপনি দিয়ে থাকেন, এই ধরনের বিষয়গুলো যদি আপনার থাকে তাহলে আপনি এখানে এলিজিবল হবেন না। তো প্রিয় ভাই এবং বোনেরা, আমরা আমাদের আলোচনার শেষ প্রান্তে চলে এসেছি। আজকের আলোচনা থেকে আপনারা অনেকেই হয়তো এই বিষয়গুলো সঠিকভাবে জানতে পারবেন যে আপনি পিআর হোল্ডার হয়ে আপনি কানাডাতে আসার পরে আপনার কী কী অবস্থা মেনটেন করতে হবে এবং কী কী সমস্যা হলে আপনি সিটিজেন হতে পারবেন না। এই বিষয়গুলো আমাদের আজকের ভিডিওতে আমরা সুন্দর করে তুলে ধরেছি। আশা করছি অনেকে উপকৃত হবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ, সালামু আলাইকুম।